প্রথমত তিনটা জিনিস আমার মনে হচ্ছে ব্যাংকিং সেক্টরে। আমি তো অনেক আজকেও আবার দুটো ইন্টারভিউ বেরিয়েছে, ভালো করতে গিয়ে লোকজনের উপর চাপ পড়ছে। মানে বাংলাদেশ ব্যাংক এত ভালো করছে সবকিছু, করতে গিয়ে লোকের 12টা বাজতেছে আর কি। যাই হোক, সেটা আমি বিশদ যাব না। প্রথমত হলো সুশাসনের অভাব, সোজা কথা। এখন ব্যাংকের মালিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ একাকার হয়ে গেছে। পৃথিবীর কোনো দেশে এরকম নাই। পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন, আপনি কি ব্যবসায়ীরা সব ব্যাংক ওন করে, রাজনীতিবিদরা ব্যাংক ওন করে? তা আমাদের দেশে ব্যাংক ওন করবে, তারাই তো চালাবে সব। রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট টু ডক্টর মাহবুব রহমান সাহেব, উনি হয়তো ব্যাংক ইসে করেন, কিন্তু এখন সময় আসছে ওনারশিপ ডাইভেস্ট করা, এবং এই ডাইভেস্ট করতে হলে কিন্তু রেডিক্যালি আইন ইসে করতে হবে। অথচ আইন সংস্কারের দিকে উল্টো রথে যাচ্ছি। আমার সময় 2 জন পরিচালক ছিল ফ্যামিলিতে, 3 বছর থাকতো 6 বছর, এটাকে 4 জন করালো 9 বছর থাকবে, হইচই করাতে 3 জন করলো 9 বছর থাকবে। এটা কি রকম ব্যাপার? আরেকটা আইন সংশোধন করেছে বাংলাদেশ, আমি বুঝলাম না যে আগে এটা ছিল যে কোনো ব্যাংক যদি কোনো গ্রুপ যদি ডিফল্ট হতো, যে কোনো একটা লোন, ধরেন একটা বিরাট গ্রুপের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, কনজিউমার গুডস আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যদি ডিফল্ট হতো পুরো হাউস পাবে না। আমি না, ওইটা যদি ডিফল্ট হয় অন্যগুলি পাবে। তার মানে কি, ইচ্ছা করে একটাতে ডিফল্ট হয়ে ওদের টাকা নেবে? মানে অদ্ভুত ব্যাপার সব। মানে এইগুলো কি খুব, আমি বুঝি খুব লেজিবল, খুব ইন্টেলিজেন্ট ডিসিশন নাকি? আমার তো কেন জানি মনে হচ্ছে এগুলো অ্যাড হকিজম, হঠাৎ করে ডিসিশন নেয়, আবার 2 দিন পর আবার চেঞ্জ করে। এবং বাংলাদেশ ব্যাংকে আমি জানি না, এত ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তন, এতগুলো সার্কুলার। আমি 4 বছর ছিলাম, সর্বগুণে এর 10 ভাগের 1 ভাগেও সার্কুলার বোধহয় আমি দেই নাই। এত ঘন ঘন সার্কুলার দিচ্ছে, কালকে এটা, পরশু দিন হঠাৎ বলে না না এটা হবে না ওইটা। তার মানে কি পলিসি মেকিং ডিসিশন, পলিসি এত রং। আমি বলবো যে ব্যাংকের এই প্রবলেমটা পলিসি লিগেসি, নীতির গলদ। আপনি ধরেন ফরেন রিজার্ভের ব্যাপার, 2-3 বছর আগে দেখেছি আমরা ফরেন রিজার্ভে চাপ পড়ছে, 82-র মধ্যে রেখে দিলেন, $12 বিলিয়ন খরচ করে ফেললেন। কিসের জন্য? ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড কিছুটা ডেভেলপ তেমন করে না, সবাই ডেভেলপ করে। আমরা 82 রেখে, আমরা অনেক স্ট্রং ইকোনমি, আমাদের ফরেন এক্সচেঞ্জ রেট এত ভালো, 12 বিলিয়ন খরচ করে মাথায় হাত দিলেন। কোনো মানে হয়? আপনি যদি অ্যাটলিস্ট এখন ক্রলিং পেগ বলছেন, ক্রিপিং ডিপ্রিসিয়েশন, তখন ক্রিপ করতে দিলেন না কেন? হঠাৎ করে এক লাফে 27%, এখন 107, আবার 117 হবে, বাইরে তো 120-25। মানে এইগুলি যখন একটা এসে চলে যায় আয়ত্তের বাইরে, যথাসময়ে ডিসিশন না নিলে এইরকমই হবে। এই জন্য আমি বলছি আমাদের লিগেসি, পলিসি ফেইলিউর, এবং আমি মনে করি নিয়ন্ত্রণকারী সংস্থার ফেইলিউর, একটা বড় ফেইলিউর। শুধু পলিটিশিয়ান দোষ দিলে চলবে না। আমার সময় তো পলিটিশিয়ান তো ছিল, তারা কি নতুন ব্যাংক চায় নাই? নতুন ব্যাংক তো অনেক কিছু করেছে। উই এঙ্গেজ উইথ দ্য পলিটিশিয়ান, আর্গু করেছি। মাঝে মাঝে আমি খুব শক্ত, মাঝে মাঝে আমাকে উইথ ডিউ রেসপেক্ট শব্দ চল, গভর্নর সাহেব আপনার কি অসুবিধা, একটা ব্যাংক দেন না কেন? নাম বললো না, কয়েকজন ব্যাংকের চেয়ারম্যান আমার সাথে মিটিং করে, 2-1টা দিয়ে দেন না কেন? আর উপর থেকে বলতো তুমি 4টা সিলেক্ট করো, আমরা 2টা সিলেক্ট করি, এইরকমও সাজেশন দেই নাই। না দিয়ে কি আমার চাকরি চলে গেছে? চাকরি চলে যাওয়ার উপক্রম ছিল, এনিওয়ে সেটা হলো অন্য জিনিস। অতএব এই জিনিসগুলি যদি আমরা ঠিক না করি, মোট কথা পলিটিক্যাল উইল আর ইচ্ছা না থাকলে কিচ্ছু করতে পারবে না। অ্যারিস্টটলের একটা কথা আছে, আইডিয়াজ এন্ড উইলিংনেস, নট দ্য ইভেন্টস, নট দ্য নিটিগ্রিটি। এখন যদি ভালো আইডিয়া এবং সদিচ্ছা থাকে, পৃথিবী বদলে দিতে পারেন। সেটা কিন্তু অনেক আগে সক্রেটিস বা অ্যারিস্টটলের মধ্যে বলে গেছেন। এই আইডিয়াসগুলো তো আমরা, বা সেগুলো আমার সদিচ্ছা নয়। একটা এক্সাম্পল কতগুলো দিই, এই যেমন পুনর্তফসিল, দিনের পর দিন 2% নিয়ে আসছেন আপনারা, কোনো মানে হয়? প্রথমবার আমার সময় ছিল 10% আউটস্ট্যান্ডিং এর দিতে হবে, দ্বিতীয়বার রিশিডিউল করলে 20%, তৃতীয়বার রিশিডিউল করলে 30%। লোকজন ভয় রিশিডিউল 2% চলে যায়, 1 লক্ষ টাকা নিলে 2000 টাকা দিয়ে বাস, মহানন্দে 15 বছর। তারপরে মাঝখানে একটা খুব ইনোভেটিভ আইডিয়া কি, 500 কোটি টাকার বেশি হলে পুনর্গঠন, পুনর্তফসিল কিন্তু বলে নাই, বুদ্ধিমান লোক কিন্তু তারা, সেন্ট্রাল ব্যাংক অবশ্য আমি উইথ ডিউ রেসপেক্ট বুদ্ধিমান লোকজনে আছে, তারা তফসিল বলে না, কারণ রিশিডিউলের একটা ডেফিনিশন আছে। তো পুনর্গঠন মানে 500 কোটি টাকার বাইরে পুনর্গঠন 2026 পর্যন্ত দিয়ে দিলেন। তা আমাকে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, খুব ভদ্রলোক,
কোনোদিন লোন নেন। আমাকে করে সালাউদ্দিন সাহেব, আমার মনে হয় এই 500 কোটি টাকা বেশি নিয়ে বোধহয় এইটার মধ্যে গেলে ভালো হতো। মানে আমি যখন গল্পটা পরে আমি না, আপনি ভালো করছেন, ওটা ওটা যেন না, জান না আপনার একটা সুনাম আছে। অর্থাৎ এইগুলি নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া, দুষ্টের দমন শিষ্টের পালন না করে দুষ্টের পালন শিষ্টের দমন করেই চলছে দিনের পর দিন। দিস ইজ মোস্ট আনফর্চুনেট। অর্থাৎ আমি বেশি মোটা কথা বলবো না, যেটা একটা ভালো বলছে ফাইন্যান্সিয়াল কন্টেজিয়ান, এমন একটা সংক্রামক বেধি আমাদের ব্যাংক। ব্যাংক ছাড়া কিন্তু আমাদের ব্যাংকে তো একটা বিশেষ ধরনের প্রতিষ্ঠান, বহু যুগ থেকে ব্যাংক আছে। এই জন্য ব্যাংকে দেখবেন প্রুডেন্সিয়াল নর্ম আছে, ম্যানেজমেন্ট নর্ম আছে। একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে আপনি বলবেন না, বাট একটা গাড়ির কোম্পানি বলে লাল রঙের ওনাকে বিক্রি করবেন না, সবুজ রঙের গাড়িটাকে দেবেন না, এই সমস্ত তো বলে টলে না। কিন্তু ব্যাংকের বেলায় বলে সিঙ্গেল এক্সপোজার লিমিট থাকবে, তারপর ফান্ডেড ইনকাম থাকে, কারণ এটা ডিপোজিটরদের টাকায় চলে, পরিচালকদের টাকায় না। আর বিশেষ ধরনের এই জিনিসটা আমরা কিন্তু অনুধাবন করতে পারি না। ভাবছি ব্যাংক মানে আরো 10টা কোম্পানির মতো চলবে, যেখানে ইচ্ছা ডাইরেক্টররা যা ইচ্ছা তা করবে। এই জিনিসটা যতদিন অনুধাবন না করতে পারবো ততদিন আমরা এই সমস্যার কোনো সমাধান করতে পারবো না। যাই হোক, আর কয়েকটা জিনিস আমি বলছি, চ্যালেঞ্জগুলো এসে করতে হলে আপনি দেখেন, এই যে এখন বোধহয় সময় আসছে, আমি ওপেনলি বলি যে নিয়ন্ত্রণ আর পলিসি মেকিং আলাদা করতে হবে। ব্যাংক অফ ইংল্যান্ড, আপনি কোনো ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কন্ট্রোল করেন, এটা করে কারা? PRA অ্যান্ড FCA, তাই না? প্রুডেন্সিয়াল রেগুলেটরি অথরিটি, FCA, এবং দে আর ভেরি মাচ, মানে FCA তো ভীষণ করা হয় যে বাংলাদেশে একটা ব্যাংকে ফাইন করে দিল, তাই না? এটা করা অনুষ্ঠানের দরকার। আর PRA প্রুডেন্সিয়াল রেগুলেটরি না হলে ব্যাংক বন্ধ করে দেবে। আর বাংলাদেশ ব্যাংক শুনবে, বাংলাদেশ ব্যাংক একটা অনেকটা সমবায় সমিতির মতো হয়ে গেছে মনে হয়, যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী, ব্যাপ উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর, অর্থাৎ যৌথভাবে বোধহয় তারা ডিসিশন নেয়। মানে তাদের চাপ আছে, যাই বলেন, ব্যবসায়ীদেরও চাপ আছে। অতএব বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বলতে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হতে থাকবে, ভেরি স্ট্রং স্ট্যান্ড নেবে, শক্ত আছে। এটা করেছি, বিচারবে, নিজ আর রিয়েকশন করে লাভ নাই। হঠাৎ করে চিন্তা করলাম, কে কি বললো, আবার করে ফেললাম, আবার আরেকজন বললো, এই যে অনবরত চলছে, এটা কিন্তু আমার মনে একটা মঙ্গলজনক না। এটা ঠিক যে আপনারা অনেকে আর্গু করেছেন ফাইন্যান্স ডিভিশন বাদ দিয়ে দেন, এতে সলভ হবে না। আরে বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট অটোনমি আছে। মানে আমাকে ক্যাবিনেটে ডক্টর সাদাত আমাকে প্রায় বলতেন, খুব পারো, আরে তুমি তো মহা শক্তিমান। আমাকে আপনি ক্যাবিনেট সেক্রেটারি, পারবে না, এখানে শিল্প লাগবে, ছোট মাঝারি শিল্প লাগবে। শিল্পের আমাদের বেসটা একেবারে লো, খালি বড় বড় শিল্প করব তাতেই হবে। আর খালি এক্সপোর্ট ওরিয়েন্টেড, এক্সপোর্ট লেড গ্রোথ, এটা সম্ভব না বাংলাদেশের জন্য। এক্সপোর্ট দরকার আছে, এখন দরকার দয়া করে ছোট মাঝারি বড় শিল্প করেন, ইন্ডাস্ট্রিয়াল বেস বড় করেন, এবং দরকার হলে বাংলাদেশকে দরকার হলে খুব কঠোরভাবে রিফাইন্যান্সিং হোক, যেমনি হোক, এই সমস্ত লোকের কাছে যারা এন্টারপ্রেনিউর তাদের কাছে টাকা পৌঁছে দেবে। ওই সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে বা রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে বা ক্রলিং পেগ বাড়িয়ে বাংলাদেশের কিন্তু সার্বিকভাবে উন্নতি করতে পারবেন না। ধন্যবাদ।